হ্যালো এভরিওয়ান, কম্পিটিটিভ সলিউশন চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। গত ভিডিওতে আমরা সন্ধির পার্ট 1 অর্থাৎ স্বরসন্ধিটা শিখেছিলাম। তো আজকের ভিডিওতে আমরা শিখব যে ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি, যেটা আপকামিং যে পরীক্ষা আছে, যেমন বিশেষ করে আপার প্রাইমারি এবং পঞ্চায়েতের এক্সাম, এই দুটো পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং ভিডিওটা স্কিপ না করে তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করো। প্রথমত, ব্যঞ্জন সন্ধি কাকে বলে? বলা হয়েছে যে ব্যঞ্জন বর্ণের সাথে ব্যঞ্জন বর্ণের কিংবা স্বরবর্ণের মিলনে যে সন্ধি হয় তাকে ব্যঞ্জন সন্ধি বলে। উদাহরণ, দিক প্লাস অন্ত ইকুয়াল টু দিগন্ত। এখন প্রসঙ্গক্রমে আমি বলি যে পূর্বপদ এবং পরপদ নিয়েই যে সন্ধি তৈরি হয় সেটা আমরা স্বরসন্ধিতে শিখেছি, যে পূর্বপদের শেষ বর্ণ এবং পরপদের প্রথম বর্ণ মিলেই সন্ধি তৈরি হয়। তাহলে পূর্বপদের শেষ বর্ণ কে আছে? কয় হসন্ত, নিঃসন্দেহে এটা ব্যঞ্জন বর্ণ, এবং পরপদের প্রথম বর্ণ আছে অ। সুতরাং এই ক আর অ মিলে হয়ে গেল গয় হসন্ত। তো ব্যঞ্জন বর্ণের সাথে ব্যঞ্জন বর্ণের কিংবা স্বরবর্ণের মিলনে যে সন্ধি হয় তাকে ব্যঞ্জন সন্ধি বলা হয়। পরের স্লাইডে দেখব আমরা যে এই ব্যঞ্জন সন্ধি সলভ করার জন্যে তোমাকে বর্গের বিষয়ে একটু অল্প বিস্তর জ্ঞান থাকা তোমার প্রয়োজন বর্গের ব্যাপারে। তো কী না ব্যাপারটা, যে দেখো ক থেকে ম পর্যন্ত যে 25টি বর্ণ আছে, ক থেকে ম পর্যন্ত এই 25টি বর্ণকে একত্রে বলা হয় স্পর্শ বর্ণ। কারণ এরা যখন উচ্চারিত হয় তখন আমাদের যে জিহ্বা অর্থাৎ জীব, সেটা মুখের কোনো না কোনো অংশে স্পর্শ করে, যার জন্য এই ক থেকে ম পর্যন্ত যে 25টি বর্ণ, এদেরকে আমরা কি বলি? এদেরকে আমরা বলি হচ্ছে স্পর্শ বর্ণ। এই ক থেকে ম পর্যন্ত যে 25টা স্পর্শ বর্ণ আছে, 25টা বর্ণ আছে যাদেরকে আমরা স্পর্শ বর্ণ বলি, এদেরকে 5টা বর্গে ভাগ করা হয়েছে। দেখো, ক, খ, গ, ঘ, উম মিলে ক বর্গের এই যে সিরিজটা আছে, প্রথম বর্ণ যেহেতু ক, যার জন্যে আমরা বর্গের নামকরণ করা হয়েছে ক বর্গ। এটা প্রথম বর্ণ, এটা দ্বিতীয় বর্ণ, এটা তৃতীয় বর্ণ, এটা চতুর্থ বর্ণ এবং এটা পঞ্চম বর্ণ। তাহলে ক বর্গের প্রথম বর্ণ ক, দ্বিতীয় বর্ণ খ, তৃতীয় বর্ণ গ, চতুর্থ বর্ণ ঘ এবং পঞ্চম বর্ণ উম। মনে রাখতে হবে প্রথম বর্ণের সিরিজ উলম্বভাবে এবং শেষ বর্ণের সিরিজ উলম্বভাবে তোমাদের একটু মনে রাখা প্রয়োজন। কেন মনে রাখা প্রয়োজন সেটা আমরা প্রথম নিয়মেই দেখব। চলো দেখো, নিয়ম 1, প্রথম নিয়মে কি বলা হয়েছে? স্বরবর্ণ বর্গের তৃতীয় চতুর্থ কিংবা চতুর্থ বর্ণ অন্তর্য র ল ব হ যদি পরে যদি থাকে তো আগের পদের অর্থাৎ পূর্বপদের প্রথম বর্ণ তৃতীয় বর্ণতে পরিণত হয়। উদাহরণ, দিক প্লাস অন্ত। দেখো, দিক হচ্ছে কয় হসন্ত প্রথম বর্ণ, অন্তর অ কোন বর্ণে পরিণত হয়? তৃতীয় বর্ণে, অর্থাৎ গয় হসন্ততে পরিণত হবে। দেখে নেওয়া যাক, দিক প্লাস অন্ত, দয় রশ্মি লেখো। কটা কি হয়ে যাবে না, পরে যদি স্বরবর্ণ থাকে, দেখো স্বরবর্ণ পরে যদি স্বরবর্ণ থাকে তাহলে এই কটা কি হয়ে যাবে? তৃতীয় বর্ণ। তাহলে ক বর্গের তৃতীয় বর্ণ কে আছে? ক বর্গের তৃতীয় বর্ণ আছে গ। সেই মর্মে হবে দিগন্ত, দিক প্লাস অন্ত দিগন্ত। ক্লিয়ার? একইভাবে বাক প্লাস ঈশ্বরী, দেখো দীর্ঘই স্বরবর্ণ আছে, পূর্বপদের শেষ বর্ণ কয় হসন্ত, কটা হয়ে যাবে গ, বাক প্লাস ঈশ্বরী হয়ে যাবে বাগীশ্বরী। একইভাবে তৎ প্লাস উপরে। মনে রাখবে যে খণ্ডত্বকে আমরা তয় হসন্ত ভাববো এক্ষেত্রে।
তাহলে তয় হসন্ত যদি থাকে তো সেক্ষেত্রে ত বর্গের তয় হসন্ত যদি থাকে হয়ে যাবে দ। সুতরাং দেখো ত প্লাস উপরে ত লেখো, খণ্ডত্ব বা তয় হসন্ত হয়ে যাবে দ, রস্যু আছে রস্যু যুক্ত করে দাও প রয়কার, তৎ প্লাস উপরে তদুপরে। ক্লিয়ার করতে পারলাম? নিয়ম 1 আমাদের কমপ্লিট হলো। এবার দেখো নিয়ম 2। দেখো তয় হসন্তের পর যদি চ ছ থাকে তাহলে চয় চয় এবং চয় ছয় হয়। যেমন উৎ প্লাস চারণ কী হবে? উচ্চারণ। চয় চয় হবে এক্ষেত্রে নিয়ম অনুসারে। এগুলো একটু দু একবার প্র্যাকটিস করে নিলে আশা করি তোমাদের সমস্যার কোনো জায়গা নেই। তারপরে দেখো তয় হসন্তের পর যদি বর্গের জ থাকে পরপদে তাহলে বর্গের জয় জয় হয়। সৎ প্লাস জন হবে সজ্জন। দন্তস্ব বর্গের জয় দন্তান্ন। একইভাবে তয় হসন্তের পর যদি ল থাকে হয়, সেক্ষেত্রে তয় হসন্ত এবং ল মিলে হয়ে যাবে লয় লয়। তাহলে উৎ প্লাস লাস ইকুয়াল টু কী হবে? উল্লাস। লয় লয় আকার দন্তস্ব। পরে আসছি দেখো তয় হসন্তের পর যদি তালবস্য থাকে তাহলে চয় ছয় হয়। উৎ প্লাস শ্বাস কী হবে? উচ্ছ্বাস। এই চয় ছয় বয় আকার দন্তস্ব। তালবস্যয় বয় আকার তো ছিলই, দেখো চয় ছয় এর সাথে যুক্ত হয়ে গেল। তয় হসন্তের পর যদি হ থাকে হয়ে যায় দয় ধয়। উৎ প্লাস হার হবে হচ্ছে উদ্ধার। একইভাবে তয় হসন্তের পর যদি দন্তান্ন থাকে তাহলে হয়ে যাবে দন্তান্নয় নয়। জগৎ তয় হসন্ত, শেষ বর্ণ তয় হসন্ত, নাথ হয়ে গেল জগন্নাথ। আবার তদ প্লাস ময়, দেখো তয় হসের পর ম থাকলে দন্তান্নয় ময় হয়ে যায়, তাহলে তৎ প্লাস ময় কী হবে? এক্ষেত্রে তন্ময়। নেক্সট আসো তয় হসন্তের পর র যদি থাকে তাহলে তয়রা ফোলার আদেশ হয়। দেখো তয় হসন্ত আছে এখানে, খণ্ডত্ব মানেই তয় হসন্ত বলে দিয়েছি আগে। রূপ তৎ প্লাস রূপ সমান সমান হয়ে যাবে তদ্রূপ। এই দয়রা ফোলা রস্যু প হলো, এই রফলা তয়রা ফোলা যুক্ত হয়ে। তয় হসন্তের পর তালবস্য কিংবা দন্তস্ব থাকলে চ কিংবা খণ্ডত্ব। উৎ প্লাস শ্বাস উচ্ছ্বাস। উৎ প্লাস স্বর্গ উৎসর্গ। এক্ষেত্রে পরের নিয়মটি প্রযোজ্য হয়েছে। তাহলে আমরা কি দেখলাম? আরেকবার রিভিশন করে নিই। তয় হসন্তের পর যদি চ থাকে চ ছ থাকে তাহলে চয় ছয় হয়। চয় চয় এবং চয় ছয় হয়। উৎ প্লাস চারণ হয়ে গেল উচ্চারণ। তয় হসন্তর পর বর্গের জ থাকলে বর্গের জয় জয় হয়। সৎ প্লাস জন হয়ে গেল সজ্জন। তয় হসন্তের পর যদি ল থাকে লয় লয় হয়, যেমন উৎ প্লাস লাস সমান সমান হয়ে গেল উল্লাস। ঠিক একইভাবে তয় হসন্তের পর যদি তালবস্য থাকে তাহলে হয়ে যায় চয় ছয়। উৎ প্লাস শ্বাস উচ্ছ্বাস। তয় হসন্তের পর যদি হ থাকে দয় ধয় হয়। উৎ প্লাস হার হয়ে গেল উদ্ধার। তয় হসন্তের পর যদি দন্তান্ন থাকে দন্তান্নয় নয়ের আদেশ হয়। কখনো বা দন্তান্ন বসে, যেমন জগৎ প্লাস নাথ হয়ে গেল জগন্নাথ। তয় হসন্তের পর যদি ম থাকে তাহলে দন্তান্নয় ময় হয়। তৎ প্লাস ময় ইকুয়াল টু হয়ে গেল তন্ময়। তয় হসন্তের পর যদি র থাকে তয়রা ফোলায়ের আদেশ হয়। তৎ প্লাস রূপ ইকুয়াল টু তদ্রূপ। তারপর দেখো তয় হসন্তের পর যদি তালবস্য থাকে তাহলে চ হয়, এবং যদি দন্তস্ব থাকে তাহলে খণ্ডত্ব হয়। যেমন উৎ প্লাস শ্বাস উচ্ছ্বাস। উৎ প্লাস স্বর্গ, এক্ষেত্রে খণ্ডত্ব হয়েছে উৎসর্গ। ক্লিয়ার? আমরা 2 নম্বর নিয়ম পড়লাম। এবার 3 নম্বর নিয়মে যাব। দেখো কোনো শব্দের শেষে ম থাকলে এবং পরের শব্দের শুরুতে ব্যঞ্জনবর্ণ থাকলে ম অনেক ক্ষেত্রে অনেশ্বরে পরিবর্তিত হয়। তাহলে আর একবার দেখি, কোনো শব্দের শেষে যদি ম থাকে, দেখো শব্দের শেষে ম এবং
পরের শব্দের শুরুতে যদি ব্যঞ্জনবর্ণ থাকে তাহলে কি হয়ে যায়? অনুস্বার হয়ে যায়। যেমন সম প্লাস কল্প, দেখো ম হয়ে যাবে কে? অনেশ্বর, সংকল্প এক্ষেত্রে সঠিক উত্তর। একইভাবে সম প্লাস কর্ষণ হয়ে যাবে হচ্ছে সংকর্ষণ। ক্লিয়ার করতে পারলাম আমরা নিয়ম 3। এরপর নিয়ম 4। নিয়ম 4-এ যাচ্ছি আমরা, একটু দেখে নাও। সন্ধিতে যদি একটু নিয়ম ধরে করা যায়, সলভ করার চেষ্টা করা যায়, সেক্ষেত্রে প্রথমত কথা মুখস্থকে এড়ানো সম্ভব। আর তোমার মধ্যে একটা কনফিডেন্স থাকবে যে তুমি যে কোনো সন্ধি দিলেই করে দিতে পারবে ওই সূত্রর মধ্যে যদি পড়ে। সন্ধি ভাঙা বা সন্ধি যুক্ত করাতে কোনোভাবেই কোনো সমস্যা হবে না। তারপর দেখো সম প্লাস পদ, আচ্ছা বলা হচ্ছে ময়ের পর প কিংবা ব এলে ম তার অবস্থান অনুযায়ী যুক্ত ব্যঞ্জন তৈরি করে। যেমন সম প্লাস পদ হয়ে গেল সম্পদ, এই যে যুক্ত ব্যঞ্জন তৈরি হলো এখানে। একইভাবে সম প্লাস পূর্ণ ইকুয়াল টু হয়ে গেল সম্পূর্ণ, সম প্লাস ভব ইকুয়াল টু হয়ে গেল সম্ভব, সম প্লাস বন্ধ ইকুয়াল টু হয়ে গেল সম্বন্ধ। দেখো তয় হসন্তের পর নিয়ম 5। তয় হসন্তের পর যদি ম থাকে তাহলে দন্তান্বয়ময় হয়। যেমন তৎ প্লাস ময় সমান সমান ত, এই দন্তান্বয়ময়ের আদেশ হয় অন্তস্থ তন্ময়। সৎ প্লাস মার্গ সন্মার্গ দন্তান্বয়ময় আকার গয়রে, সৎমার্গ না সন্মার্গ। আচ্ছা, ছয়ের ক্ষেত্রে কি কি পরিবর্তন হয়? কোনো শব্দের শেষে যদি ছ থাকে এবং তারপরে স্বরবর্ণ এলে সেক্ষেত্রে ছয়ের পরিবর্তন ঘটে। যেমন পরিযুক্ত ছেদ সমান সমান হবে হচ্ছে পরিচ্ছেদ, পরিযুক্ত ছিন্ন সমান সমান হবে হচ্ছে পরিচ্ছিন্ন। এটা পরিচ্ছন্ন হলে ভালো হতো, পরি প্লাস ছন্ন হলে পরিচ্ছন্ন হতো। দেখো এবারে মনে রাখবে কি করে, এই জায়গাটা ভীষণ ইম্পর্টেন্ট। এই কটা সূত্র যদি মনে রাখো, পরীক্ষায় সাধারণত এই জাতীয় সূত্রগুলোর মধ্যে দিয়েই ব্যঞ্জন সন্ধি ঘোরাফেরা করে। দেখো মনে রাখার নিয়ম হচ্ছে বর্গের প্রথম বর্ণ থাকলে তৃতীয় বর্ণ হয়, অর্থাৎ ক থাকলে গ হয়, চ থাকলে বর্গের জ হয়, ট থাকলে ড হয়, তয় হসন্ত দয় হসন্ত হবে, পয় হসন্ত ব হবে। আর একটু উদাহরণ সহযোগে, তয় হসন্ত প্লাস চ চয় চয়, যেমন উৎ প্লাস চারণ ইকুয়াল টু হয়ে গেল উচ্চারণ। একইভাবে উৎ প্লাস ছেদ হয়ে গেল উচ্ছেদ। সৎ প্লাস জন হয়ে গেল সজ্জন। উৎ প্লাস লাস হয়ে গেল উল্লাস। উৎ প্লাস হার হয়ে গেল উদ্ধার। ক্লিয়ার করতে পারলাম এই পর্যন্ত? পরের সূত্রে দেখব অ কিংবা আকার ভিন্ন স্বরবর্ণের পর যদি বিসর্গ থাকে এবং পরপদের প্রথম বর্ণ যদি র হয় তাহলে র জাত, র জাত, জাত কথার অর্থ উৎপন্ন, জন প্লাস ত প্রত্যয় করলে হয় জাত। তো র জাত বিসর্গের লোপ হয় এবং বিসর্গের পূর্বের স্বরবর্ণটি দীর্ঘ হয়। দীর্ঘ হয় বলতে অ থাকলে আ হবে, রস্বইকার থাকলে দীর্ঘইকার হবে, রস্যুকার থাকলে দীর্ঘকার হবে। ক্লিয়ার? উদাহরণস্বরূপ আমরা মোটামুটি বলতে পারি, যেমন ধরো নীরব, নি প্লাস রব ইকুয়াল টু, দেখো বিসর্গ আছে
অ কিংবা আ ভিন্ন স্বরবর্ণ। দেখো এখানে নয় দন্তান্বয় রস্যিকার আছে, অর্থাৎ অ আ নেই, এরপর বিসর্গ আছে এবং পরপদের প্রথম বর্ণ র আছে। হ্যাঁ, পরপদের প্রথম বর্ণ র আছে। তাহলে সেক্ষেত্রে কি হবে? বিসর্গের লোপ পাবে। বিসর্গের কি পাবে? লোপ পাবে, উঠে যাবে বিসর্গ। এবং পূর্বপদের বিসর্গের পূর্বের অর্থাৎ বিসর্গের ঠিক আগের যে হ্রস্বস্বর আছে সেটা দীর্ঘস্বরে পরিণত হবে। সুতরাং দন্তান্বয় হ্রস্বই আছে, এটা দীর্ঘস্বর দন্তান্বয় দীর্ঘী, বিসর্গ উঠে যাবে, হবে রব। এটা মাথায় রাখবে, খুব ইম্পর্টেন্ট এই সন্ধিটা। পরের নিয়ম দেখো, বিসর্গ প্লাস চ করলে হয় তালবস শয় চয়। বিসর্গ প্লাস চ করলে তালবস শয় চয় হয়। যেমন উদাহরণ, নি প্লাস চিন্ত হবে নিশ্চিন্ত। এখানে তালবস শয় চয়ের আগম হয়। এবং ছ থাকলে হবে তালবস শয় ছয়। একইভাবে বিসর্গ প্লাস যদি ত থাকে হবে দন্ত শয় তয়। উদাহরণ, নি প্লাস তেজ ইকুয়াল টু নিস্তেজ হবে। পরে একইভাবে বিসর্গের পর যদি ট থাকে তাহলে পেটকাটা মূর্ধন্য শয় টয় হয়। ধনু প্লাস টঙ্কার হবে ধনুষ্টঙ্কার। ক্লিয়ার? পরের নিয়মে যাব আমরা। বিসর্গের পর ক খ প ফ থাকলে বিসর্গ অনেক ক্ষেত্রে শয়ে পরিবর্তিত হয়। যেমন নমঃ প্লাস কার, দেখো নমস্কার হয়েছে এখানে। পুরঃ প্লাস কার, পুরস্কার হয়েছে। একইভাবে তিরহ প্লাস কার ইকুয়াল টু তিরস্কার হয়েছে। তাহলে কি পেলাম আমরা? ক খ প ফ যদি পরে থাকে তো সেক্ষেত্রে বিসর্গ অনেক ক্ষেত্রে শয়ে পরিবর্তিত হয়, অর্থাৎ এগুলো স্বজাত বিসর্গ। মূল শব্দ নমস, মূল শব্দ নমস, এই শটা আবার পুনরায় রিটার্ন আসে। ক্লিয়ার? পরের নিয়মে যাব আমরা। দেখো, বিসর্গের পর স্বরবর্ণ এলে বিসর্গের পরিবর্তন হয়। বিসর্গের পর দেখো স্বরবর্ণ এসছে, নি প্লাস আশ কি হবে? রয়ের আগম হয় এখানে, অর্থাৎ নিরাশ হবে। একইভাবে নি প্লাস আশা, সুতরাং হবে নিরাশা। আশা করি যে এই যে দুটো ভিডিও দেওয়া হলো, এই দুটো ভিডিও থেকে তোমাদের সন্ধির যে মোটামুটি একটু জড়তা সেটা একটু হলেও কাটবে। এবং আশা করা যায় যে এখান থেকে তোমরা যদি নিয়মিত অভ্যাস করো এবং পরবর্তীতে যদি যে কোনো একটা স্ট্যান্ডার্ড বইয়ের যদি একটু হেল্প নাও, তাহলে সন্ধি সংক্রান্ত যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো থেকে তোমরা অনায়াসে মুক্তি পেতে পারো। সুতরাং আজকে এই পর্যন্তই থাকছে। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আগামী ক্লাসে। ততদিনে তোমরা সুস্থ থাকো, ভালো থাকো এবং লক্ষ্য স্থির রেখে তোমরা তোমাদের মতো প্রিপারেশান নিতে থাকো। ডেডিকেশান যদি ঠিকঠাক থাকে, লক্ষ্য যদি স্থির থাকে, অবশ্যই তোমরা সফল হবে। আজকে এই পর্যন্ত। প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো।